নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আরও একবার চলে এসেছি নতুন ঘটনা নিয়ে। আশা করব তোমাদের ভালো লাগবে। ঘটনা পাঠিয়েছেন শিবাশিস সেন। বলছেন, ম্যাডাম নমস্কার, আবারও এলাম। মোহনদার ঘটনাটি আপনার মুখে শুনে খুবই ভালো লেগেছে। আমার মাও শুনেছিলেন, তাই এবার মা নিজে তার মামার একটি ঘটনা যা বলল তাই লিখলাম। ম্যাডাম, কথায় আছে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আমার মায়ের মুখে শোনা এই ঘটনাটি হয়তো রূপকথার কোনো গল্প মনে হবে, কিন্তু এমন ঘটনাও যে আমাদের এই পৃথিবীতে ঘটছে তাও হয়, সেই নিয়ে আজ লিখলাম। ঘটনাটি মা শুনেছিল আমার দিদার মুখে, তারই ভাইয়ের ঘটনা। এই ঘটনা ব্রিটিশ আমলের। আমার দিদারা ওপার বাংলার মানুষ। যখন এই ঘটনা ঘটেছিল তখন আমার দিদার বয়স মাত্র 14, আর ওই দাদু মানে দিদার ভাই, তার বয়সে 8 কি 9 হবে। দাদুকে নাকি দেখতে অসম্ভব সুন্দর ছিল। নাম ছিল নিহার। সবাই বলতো দিদার মাকে পেটে হয়েছে তোমার ঠিকই, কিন্তু এ ছেলে যেন দেবলোক থেকে আসা। অদ্ভুত ব্যাপার ছিল যে উনি খুব ছোটবেলা থেকে নাকি দারুণ সুন্দর বাঁশি বাজাতেন, যা শুনে সবাই মোহিত হয়ে যেত। তার সাথে নাকি খুব অদ্ভুতভাবে খুব ভালো নাকি ছবিও আঁকতে পারতেন। অথচ কারোর কাছে আঁকা বাঁশি বাজানো কিচ্ছু উনি শেখেননি। আমার দিদাদের 51 সংসার ছিল। আমার দিদার বাবার টোব্যাকো বিজনেস ছিল। প্রায় সে ব্যবসার কাজে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন জায়গায় যাতায়াত করতেন। এই নিহার দাদু আমার দিদার খুব ন্যাওটা ছিল। সারাক্ষণ দিদার কাছে থাকতো। দিদাও খুব ভালোবাসতো ভাইকে। কিন্তু হঠাৎ একদিন বিপদ নেমে আসলো দিদাদের বাড়ি। আমার দিদা ও তার বোন মানে আমার আরেক দিদা একসাথে ঘুরতো, কিন্তু নিহার দাদু এতটাই দিদাকে ভালোবাসতো যে দিদাকে ছাড়া কিচ্ছু করতো না। নিহার দাদু ঘোরাঘুরি সব কিছুর সঙ্গে দিদিদের সঙ্গে রাত্রিবেলা ঘুমোতেও ভালোবাসতো। 2 দিদি যেখানে ঘুমোতো, নিহার দাদু সেখানেই ঘুমোতে চাইতো। দিদা খাওয়াবে, দিদা স্নান করাবে, সব কিছু। এতটাই সে তার দিদিকে ভালোবাসতো। বেশ কাটছিল। হঠাৎই একদিন দিদার ভোরবেলায় ঘুম ভেঙে যায়। তিনি দেখলেন তার পাশে তার ভাই নেই। কোথায় গেল? বাথরুম করতে গেলেও কাউকে যেতে হয়, কিন্তু গেল কোথায়? দিদা তার বোন মানে আমার আরেক দিদাকে ডাকলো, সেও উঠল। তখনকার দিনের বাড়ি অ্যাটাচ বাথরুমও নয়। যাই হোক, ডাকাডাকিতে সবাই উঠল। সব শুনে দিদার মুখে সবাই খোঁজ করতে লাগলো। নিহার নিহার বলে ডাকাডাকি শুরু করলো। অথচ নিহার দাদুর কোনো সাড়া নেই। চিন্তার বিষয়, ছেলে গেল কোথায় এত ভোরবেলা? এর মধ্যে হঠাৎ দিদার নজর গেল ঘরের ভেতর। দেখলো নিহার দাদু খাটের ওপর শুয়ে ঘুমাচ্ছে। আমার দিদা বেশ চেঁচিয়ে উঠে বলল, ওই তো ভাই ঘরের ভেতর ঘুমাচ্ছে। সবার নজর যেতে প্রায় হুড়মুড়িয়ে সবাই ঘরের ভেতর ঢুকলো। এরপর নিহার দাদুকে ডাকতে সে উঠে পড়ল। খুব স্বাভাবিক। সবাই প্রায় একসঙ্গে জিজ্ঞেস করলো, কোথায় গেছিলি? শুনে তো দাদু অবাক। তাকিয়ে বললেন, কি সুন্দর দেশ, মেয়েগুলো কি সুন্দর। আমি তো বাঁশি বাজাচ্ছিলাম। এই কথা শুনে সবাই বলল, কি অবস্থা, পাগল ছেলের কাণ্ড, বলে হেসে উঠল। দিদার এক কাকু বলল, ব্যাটা নিশ্চয়ই স্বপ্ন দেখেছে। নিহার দাদু বলল, না গো, আমি সত্যি বলছি। আবার সবাই বলল, চুপ। তখন আমার দিদা বলে, তাহলে ওকে পাওয়া যাচ্ছিল না কেন? তখন দিদার মা মানে আমাদের বড় মা বলেছিলেন, হয়তো ঘুমের ঘরে খাটের পেছন দিকে কোথাও পড়ে গেছিল। ঘুম ভাঙতে ব্যাটা আবার খাটে এসে শুয়ে পড়েছে, তাও তো হতে পারে। সবাই শুনে বলল, ওই তাহলে ওটাই হবে। বাচ্চা কি না, কি দেখতে কি দেখেছে। এই বলে সবাই যে যার কাজে চলে গেল। যেহেতু সকাল হয়ে গেছিল তাই রোজের কাজে সবাই ব্যস্ত হয়ে পড়ল। বলে রাখি একটা কথা, ওই নিহার দাদু দুপুরবেলা বাঁশি বাজাতো। সবাই প্রাণ ভরে শুনত, বিশেষ করে আমার দিদা, দিদার মা। হঠাৎ একদিন নিহার দাদু বলে উঠল, আমি আজ থেকে একা শোবো। শুনে তো সবাই অবাক। দাদুর মা শুনে বলল, বাবা তোর হলো কি? বলিস কি, তোর ঘুম হবে দিদিদের ছাড়া? দাদু বলল, না, আমি ছবি আঁকবো রাতের বেলা, তাই আমি একাই শোবো। বলল, ঠিক আছে। দিদা আমার একটু অবাকই হলেন শুনে। যে ভাই দিদিকে ছাড়া চলে না, সে একা থাকবে কিভাবে? আবার পরক্ষণেই দিদা নিজেকে বোঝালেন, ছবি আঁকবে বলে বোধহয় রাতের বেলা
যাতে অন্য কারোর ঘুমের অসুবিধা না হয়, তাই হয়তো একা শুতে চাইছে। কিন্তু দিদার মন কিছুতেই মানতে চাইছিল না। এরপর কিছুদিন পর আমার ছোট দিদা একদিন মাঝরাতের বেলায় বাথরুম যাবে বলে আমার দিদাকেও ডাকেন। একা যেতে ভয় লাগে বলে দিদিকে বলেন, যাবি? দুজন ঘরের দরজা খুলে বাথরুমের দিকে যখন যাচ্ছে, সেই সময় খেয়াল করলেন নিহার দাদু ঘরের দিকে কি যেন করছে, কারণ তার ঘরে হারিকেন জ্বলছে। বলে রাখি ম্যাডাম, সময়টা ছিল গরমকাল, তাই আগেকার দিনে যেহেতু গ্রামের বাড়ি, তাই অনেকেই দালানে রাতের বেলা বিছানা করে ঘুমাতো, এটা আমাদের সবারই জানা। ঠিক এরকম দিদাদেরও বাড়ির অনেকে ওইভাবে ঘুমোতো। যাই হোক, আমার দুই দিদা বাথরুম যাওয়ার সময় বলল, নিজেদের মধ্যে একবার নিহারের ঘরটা দেখব, কি ছবি আঁকছে রাত জেগে, চল দেখে আসি। এই বলে প্রথমে বাথরুম, তারপর নিজেদের ঘরে যাওয়ার আগে নিহার দাদুর ঘরের জানলা দিয়ে উঁকি মারতেই দেখলো দাদু নেই। ভাবলো দাদুকে আবার ঘুমের ঘরে পড়ে গেল, মানে তখন ওদের কাছে ভাইকে আবার ঘুমের ঘরে পড়ে গেল। এই ভেবে ঘুরে অন্য জানলা দিয়ে দেখতে চমকে উঠলেন আমার দুই দিদা। যে জানলা আমার দুই দিদা দেখেছিল, সেই জানলা দিয়ে বলতে গেলে দাদুর ঘরের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখা যায়। দিদার দেখলেন দাদু নেই ঘরে, দরজা ভেতর থেকে বন্ধ। কি হলো? সদর দরজা বন্ধ, দাদুর ঘরের দরজা বন্ধ, অথচ দাদু নেই। কোথায় গেল সে? কিছু উপায় না দেখে দিদারা একটু ভয় পেয়ে গেলেন। বাড়ির সবাইকে ডাকলেন। প্রথমে শুনে আগেই বলল সবাই, ওই আগের মতোই হয়েছে, খাটের তলায় পড়ে গেছে। কিন্তু দিদা যখন বলল ওই ঘরে খাট তো মাঝ বরাবর পড়ে, বাইরে থেকে তো দেখতে পাবো, নিচ তো ফাঁকা, ভাই তো নেই। এইবার সবাই নিহার নিহার বলে দাদুর ঘরের দিকে গেল। সবাই সব জানলা দিয়ে ভালো করে দেখলো, সত্যি নিহার নেই, অথচ ঘর ভেতর থেকে বন্ধ। তখন বাড়ির লোকের অবস্থা খারাপ। ছেলে গেল কোথায়, খোঁজ, কিন্তু নিহার দাদুর কোনো পাত্তা নেই। যেহেতু আগেই লিখলাম যে নিহার দাদুর ঘরের দুটো জানলা দিয়ে প্রায় ঘরের অর্ধেকটা দেখা যায়, আর তেমন আসবাবপত্র নেই বলে খুব ইজি ঘরটা দেখা। সবাই প্রচণ্ড চিন্তায় পড়ে গেল। ভৌতিক ব্যাপার নাকি, দিনে দুপুরে ঘরের ছেলে ঘর থেকে হাওয়া হয়ে যাচ্ছে, এ আবার কেমন কথা। এরই মধ্যে সবাই যখন ওনাকে খুঁজতে ব্যস্ত, সেই সময় দিদার এক কাকিমা দেখতে পায় নিহার দাদু নিজের ঘরের বিছানায় ঘুমিয়ে আছে। চেঁচিয়ে ওঠে কাকিমা, বলে, ওই তো আমাগো নিহার ঘরে ঘুমায়। যেহেতু ওপার বাংলার লোক, বাঙাল ভাষায় কথা বলতেন। সবাই হাজির দাদুর ঘরের কাছে। তারপর শুরু হলো ডাকাডাকি। দিদা বলেছিল নিহার অনেকক্ষণ পর ঘুম থেকে ওঠে, ওকে দেখে সেই সময় মনে হয়েছিল যেন কতদিনও ঘুমায়নি। যাই হোক, দাদু ঘুম থেকে উঠে দরজা খুলতেই দিদার মা ছেলেকে জড়িয়ে ধরে প্রচণ্ড কান্নাকাটি শুরু করে দেন। মায়ের কান্না দেখে ছেলে বলে, মা তুমি কাঁদছো কেন? শুনে সবাই বলে, কাঁদবে না, কোথায় হারিয়ে গেছিলি তুই, তোকে তো খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন নিহার দাদু বলে, আমি তো পরীদের দেশে গেছিলাম, কি সুন্দর দেশ, কত সব সুন্দরী মেয়ে, কি রং তাদের গায়ে, না দেখলে তোমরা বিশ্বাস করবে না। এই সব কথা শুনে এবার দিদার এক কাকা একটু রেগে গিয়ে বললে, নিহার তুই আবার বাজে বকছিস, মাঝরাত থেকে কোনো মানুষের ঘুম নেই আর তুই আজে বাজে বকছিস। শুনে তখন দাদু আবার বললেন, বাজে কথা নয় গো কাকু, চলো না আমার সাথে আমার ঘরে, দেখবে ওরা আমাকে কত কি দিয়েছে। একটু বিরক্ত সবাই হলো বটে, কিন্তু অবাক এবং চমকানো দুটোই হলো যখন সবাই দাদুর ঘরে গিয়ে দেখলো রং বেরঙের ফল ফুল, মিষ্টি অসম্ভব সুন্দর ফুলগুলোর গন্ধ। ওই রকম আপেল পেয়ারা যে কেউ হতে পারে চোখে কখনো দেখেনি। দাদু আরও বলে, আমি তো প্রায় রোজই যাই ওদের ওখানে, আমার বাঁশি বাজানো রোজ হয়, ওরা আমার বাঁশি শুনতে ভালোবাসে, কত পরি উড়ে এসে আমাকে ঘিরে ধরে বসে, বলে বাঁশি শুনবে। এইসব শুনে সবাই চিন্তায় পড়ল। দিদার মা, দিদা, অন্যান্য কাকিমারা তো কান্নাকাটি শুরু করে দিল। খবর গেল দিদার বাবার কাছে, সেও ফিরল, সব শুনল। সব শুনে তারও একটু চিন্তা হলো বটে, বাড়ির ছেলে ভুল বকছে না তো? আচ্ছা যদি ভুলই বকে, অত ফল ফুল ওগুলো কোত্থেকে আসবে, এটা তো অস্বীকার করা যায় না। নানান চিন্তায় দিদার বাবা কি করবে কোনো সলিউশন বার করতে পারছিলেন না। কি করবেন, কি করলে ছেলের ভালো হবে, ভাবনা চিন্তা করতে লাগলেন, বাড়ির অন্যদের সঙ্গে কথা বলতে লাগলেন।
ঢাকার কাছে খুব ভালো একজন পীর বাবা আছে, যিনি একজন জিন সাধক, তন্ত্র সাধক। অনেক ইম্পসিবল কাজই নাকি তিনি পসিবল করেছেন। শোনা মাত্রই দিদার বাবা আর এক ওনার ভাই পৌঁছলেন ওনার কাছে। দেখা হলো, উনি সব শুনলেন। শুনে বললেন, আপনার ছেলেকে পড়িতে ধরেছে। শুনে তো দিদার বাবা একদম চুপ, কপালে চিন্তার ভাঁজ। দিদার বাবা জিজ্ঞাসা করলেন, তা এর থেকে বাঁচার উপায়? শুনে তান্ত্রিক বললেন, উপায় আছে, কিন্তু ছেলেকে যতক্ষণ না দেখছেন উনি এর থেকে বেশি কিছু বলতে পারবেন না। কথা মতন ওনার বাড়ি আসার কথা হয়েছিল, তাই উনি এলেন। এসে উনি হাজির হলেন। বাড়ির সবাই জেনে গেছে নিহার দাদুর কথা, পরীর কথা। বলে রাখি, উনি আসার আগেই একটা খড়ের চালার ঘর বানাতে বলেছিলেন, যা এমনভাবে বানাতে বলেছিলেন যেখানে 5 জনের বসার মতন ব্যবস্থা থাকবে। সেটা তৈরি করা হয়ে গিয়েছিল। এক কথায় বলতে গেলে, ঘটনাটি যখন শুনছি ম্যাডাম, তখন মনে হচ্ছিল যেন সন্তানের জন্য বাবা মায়েরা সব কিছু করতে পারে। যাই হোক, উনি এসে প্রথমেই বললেন, আজ রাতের বেলায় ছেলের মা, ছেলের বাবা আর আমি ওই ঘরের ভেতর থাকবো। উনি দিদার মাকে বললেন সন্ধ্যাবেলা ধূপ ধুনো দিয়ে ঘর পরিষ্কার করে রাখতে আর 2টো বড় আসন রাখতে। তার কথা মতন সব কিছু করা হলো। এরপরের ঘটনা আরও রহস্যজনক, না বললে ভাষায় প্রকাশ করা যাবে না। রাতের বেলা কথা মতো সবাই ওই ঘরে ঢুকে গেল। আমার মা বলেছে, দিদা মায়েদের বলেছিল নিহার দাদুকে নিয়ে, দাদুর মানে দিদার মা কোলে নিয়ে বসবে, পাশেই দিদার বাবা, একটু দূরে পীর বাবা বসবেন। পীর বসলেন, কাজ করতে তিনি শুরু করছেন। যদি কিছু বলার থাকে, জিজ্ঞাসা করার থাকে, এখনই জিজ্ঞাসা করে নিতে হবে। কাজ একবার শুরু হয়ে গেলে তখন কিন্তু কথা বলা যাবে না। শুধুমাত্র প্রয়োজন ছাড়া উনি কোনো রকম ইনস্ট্রাকশন দেবেন না। দিদার মা শুধু একটাই প্রশ্ন করেছিলেন, কি কাজ হতে চলেছে আর আমার ছেলে সুস্থ হবে তো? শুনে উত্তর দিয়েছিলেন, মাগো আমি নিমিত্ত মাত্র, চেষ্টা ছাড়া আর কিছুই বলতে পারি না। যা করার ওপরওয়ালা করবেন, তাকে ডাকো। উনি যেহেতু জিন সাধক, তাই উনি জিন আনবেন। এই বলে উনি কাজ শুরু করলেন। ঘরের ভেতর ধূপ ধরালেন, ধুনো দিলেন খুব হালকা করে, যাতে ধোঁয়া বেশি না হয়। কিছুক্ষণ পর দিদার মায়েরা লক্ষ্য করে ধূপের ধোঁয়ায় 2টো মানুষ আকৃতি নিতে শুরু করলো। স্পষ্ট বোঝা গেল 2জন 2টো আসনে বসলো। পীর বাবা বেশ কিছুক্ষণ কী সব বলে গেল, তারপর নিহার দাদুকে চাইল। বলল, ওনারা আপনার ছেলে চাইছেন, দিন একবার। নিহার দাদুকে দিতেই দিদার মা বাবা দেখল, কোনো মানুষ যখন কোনো বাচ্চাকে কোলে নিয়ে বসে থাকে, নিহার দাদু কোনো অদৃশ্য মানুষের কোলে বসে আছে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর ওই পীর বাবা বললেন, বড় থালা দিন 2টো। দাদু গিয়ে থালা আনলেন। তারপর দেখলেন থালা ভর্তি পেঁড়া। দিদার মা বাবা যেন ম্যাজিক দেখছেন। কিছুক্ষণ পর পীর বাবা নিহার দাদুকে মায়ের কোলে দিয়ে দিলেন। ধূপের ধোঁয়াগুলো আবার কেমন যেন নর্মাল ধোঁয়ার মতো হয়ে গেল। পীর বাবা বললেন, বাইরে যাওয়া যাক। আর আমার বড় মাকে বললেন, আপনি ছেলে নিয়ে একটা কাজ করুন, ছেলে নিয়ে ঘরের ভেতরে চলে যান। নিহার দাদুকে নিয়ে চলে গেলেন। ওই পীর বাবা দিদার বাবাকে বললেন, ছেলেকে বাঁচানো খুব কঠিন। দিদার বাবা হতাশ হয়ে গেছিলেন। অন্যদিকে দিদার সবাই মিলে নিহার দাদুকে নিয়ে ঘরে বসেছে। নানা রকম প্রশ্ন, জিন কেমন দেখতে, কি ভাষা, গায়ে লোম থাকে কি না, এসব নানা রকম কথা। দাদু আরও বলেছিল তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল, কে যেন কাউকে দেখতে পায়নি। কিছুক্ষণ পর ছেলেটির শরীরটা খারাপ হতে শুরু করে, তবে ভালো হয়ে যায়। এর কিছুদিন পর হঠাৎ একদিন নিহার দাদু গায়েব, একদম ভ্যানিশ। চারি জায়গায় খোঁজ, সারা গ্রাম চষে ফেলা হলো। পুকুরে জাল ফেলাও হয়েছিল যদি ডুবে যায়। পুলিশ এলো, সব কিছু এলো, কিন্তু দাদুর কোনো খোঁজ পাওয়া গেল না। বাড়ির লোকের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেল। দিদার মাকে হসপিটালাইজড করতে হয়েছিল। কোয়াইট ন্যাচারাল। সন্তান হারিয়ে গেলে কোন মা শান্তিতে থাকতে পারে? সত্যি আর পাওয়া গেল না। যে পীর বাবার কাছে দিদার বাবারা গেছিলেন, তার থেকেও বড় এখন এর কাছে নাকি গিয়েছিল, শেষ চেষ্টা করতেন যদি ছেলেকে ফিরে পাওয়া যায়। কিন্তু উনি সব শুনে বলেছিলেন, অসম্ভব, আপনার ছেলে অন্য জগতে চলে গেছে। এই ছিল আমার মায়ের মুখে শোনা একটা ঘটনা, রূপকথার মতন।
তবে একদম সত্যি ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন। লং লিভ অলৌকিক জোন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জিন, আত্মা, প্রেত বিশ্বাস করা না করা যারা শুনছেন সেই শ্রোতা বন্ধুদের একান্ত ব্যক্তিগত বিষয়। আমরা কাউকে বিশ্বাস করতে বাধ্য করছি না, করবও না। তবে পৃথিবীতে আজও এমন অনেক কিছু রহস্যজনক জিনিস আছে যার সন্ধান মানুষ বা আমরা কেউই পাইনি। আজকে এই যে ঘটনাটি শুরু করতে যাচ্ছি, এই ঘটনাটি দৈবিক না অলৌকিক না কি গোত্রতে পড়বে সেটা তোমরা বিচার করবে। ঘটনা যেগুলো অনেক পুরনো, বলি বহু বছর আগেকার কথা, সেগুলো আমাদের মধ্যে নিশ্চয়ই রেখাপাত করে, আমরা ভাবতে বাধ্য হই। কিন্তু যেগুলো বলি রিসেন্ট ঘটে গেছে না, সেগুলো আমাদের মধ্যে সত্যি অন্যরকম একটা শিহরণ তৈরি করে দিয়ে যায়। এই ঘটনাটিও তেমন। ঘটনায় যে পাত্র পাত্রীদের আমি নাম বলবো সেগুলো সম্পূর্ণ যিনি পাঠিয়েছেন তিনি আসল নামগুলো নিতে বারণ করেছেন। আমি নামগুলো বানিয়ে বানিয়ে মানে তাদের নাম চেঞ্জ করে দিচ্ছি আর কি, না হলে আমার ঘটনা বলতে ভীষণ অসুবিধা হবে, আপনারাও বুঝতে পারবেন না যে কার কথা বলা হচ্ছে। শুধু উনি আমাকে পারমিশন দিয়েছেন জায়গার নাম এবং যে একটি কলেজকে কেন্দ্র করে ঘটনা, সে কলেজটার নামও বলতে পারেন, কোনো অসুবিধা নেই, কারণ কলেজে প্রচুর স্টুডেন্ট পড়ে। জায়গাটি বেলঘরিয়া, কলেজের নাম ভৈরব গাঙ্গুলি কলেজ। ঘটনাটি যিনি লিখছেন তার নাম আমি চেঞ্জ করে দিয়েছি, ধরেই নিচ্ছি তার নাম তনিমা, এবং তার বেস্ট ফ্রেন্ড, সেই নামটিও ভাবার কোনো কারণ নেই, আসল নাম এটাও আমি নিজে বানিয়ে দিলাম। আসল নাম তো আমার নেওয়া বারণ, ধরুন তনিমার বন্ধু আসিফা। তো বন্ধুত্বটা এদের কলেজের ফার্স্ট ইয়ার থেকে। ঘটনাটা বেশি দিনের নয়, 2023-এর ঘটনা যদি কেউ বলেন তার যেমন ভুল হবেন না, আবার কেউ যদি বলেন এটা এবছরের ঘটনা সেটাও ভুল না। দুটো 2023-এর শেষ এবং এই 24 সালের শুরুর সময় থেকেই ঘটনার আসল জিনিসটা শুরু হয়েছে, সমস্যা বা যাই হোক। তনিমা যিনি আছেন উনি ভর্তি হয়েছেন, আসিফাও ভর্তি হয়েছেন। দুটো সাবজেক্ট ওটা জেনারেল কোর্সে পড়াশুনো করছেন, আর্টসে ওই কলেজটিতে। প্রচুর স্টুডেন্ট আছে, সবার সঙ্গে সবার বন্ধুত্ব, এবং একটা গ্রুপ হিসাবে ওরা নিজেরা কলেজের মধ্যে একটা প্রত্যেকে 4জন করে সব কলেজে একটা গ্রুপ হয়ে যায়। তো তনিমা নিজের কথা বলছেন যে আমি এরকম গ্রুপের মধ্যে ঢুকতে পারিনি, আমি একটু নিজেকে নিয়ে থাকবো, কোনো ইয়েতে থাকবো না, গ্রুপের মধ্যে যাব না, এরম একটা মানসিকতা নিয়ে আমি স্কুল থেকে পাশ করে বেরিয়েছিলাম। কারণ আমি শুনেছিলাম গ্রুপ টুপে যারা থাকে তাদের নাকি ভীষণ ঝামেলা হয়, পরবর্তীকালে রাজনীতির মধ্যে তারা জড়িয়ে যায়, মানে এরকম শুনেছে আর কি। যেরকম স্কুলে থাকতে আমরা কলেজ সম্পর্কে বিভিন্ন ধারণা মনে রাখি, তারপরে গিয়ে চিত্রটা অনেক সময় বদলে যায়। তো যে মেয়েটির কথা বলা হচ্ছে আসিফা, সে খুব শান্ত শিষ্ট, মানে একদম লক্ষ্মীমন্তর মেয়ে, গলা দিয়ে মানে রা কাড়ে না। সে তার ধর্ম অনুযায়ী সব সময় হিজাব ব্যবহার করে, রাস্তাঘাটে সব সময় তাকে হিজাবে দেবেন, তাকে দেখে চট করে বুঝতে পারে না যে আমার বন্ধু বাস থেকে নামলো বা ওর সঙ্গে যাবো, বা এখন বলছে বহুদিন দেখে দেখে অভ্যেস হয়ে গেছে, হিজাবে থাকলেও আমি ওকে চিনতে পেরে যেতাম। এবার এই দুই বন্ধুত্ব কিভাবে হয়েও গেল, এই কলেজের বন্ধুত্বটা গড়ালো কোথায়? গত বছরে প্রথমবার ঈদের অনুষ্ঠানে আসিফা নেমন্তন্ন করলো, তনিমা ওদের বাড়ি গেল, আরও দুজন গেছিল, মেন নেমন্তন্ন করার উদ্দেশ্য তনিমা। এবং ওদের বাড়ির ব্যবহার ট্যাবহার সবারই খুব ভালো লাগলো। তনিমার পরিবার থেকে একটু আপত্তি ছিল, কিন্তু স্কুলের কলেজের বন্ধুরা মিলে যাচ্ছে, ঠিক আছে, তাই নিয়ে আর তার মা বা কিছু আর বেশি কিছু বলেননি। যদি ভালো লাগে একটুখানি আনন্দ করে করুক না।
বাড়ির মধ্যে ওদের বাড়ির পরিবেশ, খাওয়া দাওয়া সমস্ত কিছুতে এত ভালো লেগে গেল, মানে অন্যরকম পরিবেশ তৈরি হয়ে গেছিল পুরো বাড়িটায়। ওই বাড়িতেই অদ্ভুত বিষয়, অনেক ওরা কাকা জ্যাঠা অনেকেই ছিলেন ওই পরিবারের। এবার প্রত্যেকটা পরিবারের নিয়ম কারণ আচার আচরণ আলাদা। আমরা ছোটবেলা থেকে যেরকম পরিবার বা পরিবেশ থেকে বড় হয়েছি, অন্য ওদের বাড়িতে গেলেও সে একই রকম পরিবেশ দেখতে পাবো, সেটা তো ঠিক না। তো অনেক সময় অনেক কিছু আমাদের মনের মধ্যে কাজ করে, কিন্তু কম বয়সের যে সমস্যাটা হয়, সব কিছু মানুষ নিজের মধ্যে গোপন করে রাখতে পারে না। কেন কথাগুলো বলছি আপনারা বুঝতে পারবেন কিছুক্ষণ বাদে। ওদের বাড়িতে গিয়ে একটা অদ্ভুত জিনিস তনিমা খেয়াল করলো। অদ্ভুত মানে ওর চোখে খুব এটা ভীষণ মানে অবাক হয়ে গেছে, এরকম ও দেখেনি। তো ও দেখলো তনিমারা জানতো যে তো আসিফারা আর কি, সরি ক্ষমা করবেন ভুল বললাম, আসিফারা 2 বোন। আসিফার নিজের কোনো ভাই নেই, আসিফার জেঠুর আবার 2টো ছেলে। তো দিদির বিয়ে হয়ে গেছে কি হয়নি এসব নিয়ে কোনোদিন আলোচনা হয়নি। তো সবসময় শোনে দিদি বাড়িতেই আছে, জানে দিদি নিশ্চয়ই বিয়ে হয়নি, বিয়ে হলে তো থোড়ি না বাড়িতে থাকতো। তো এরপরে ওদের বাড়িতে গিয়ে জানলো দিদি বিবাহিত। আচ্ছা বেশ, তো জানতে চাইলো তো জামাইবাবু কোথায়। তখন একটু সংকোচ করার পরও আসিফা বলল যে জামাইবাবু বলতে তো আমার দিদির আমার বাড়ির মধ্যেই বিয়ে হয়েছে। কিন্তু সেটা আবার কি না, আমাদের মধ্যে নিয়ম আছে, আমার জেঠুর বড় ছেলের সঙ্গেই আমার দিদির বিয়ে হয়েছে। তো ঘটনা এমনি শোনা কানে এগুলো আমরা শুনে থাকি, কিন্তু কাজিন ম্যারেজ শোনা আর নিজের চোখের সামনে দেখা দুটোর মধ্যে তফাৎ আছে। তো প্রথমবার এরকম একটা কিছু চোখের সামনে দেখে খুব অবাক হয়ে যায়, এবং ওর একটা অন্যরকম একটা অদ্ভুত ফিলিংস কাজ করে যে এরা কি অন্যরকম গ্রহ থেকে এসছে নাকি, এ আবার কি, এরকম তো কখনো শুনিনি বা কিছু। তো ওর একটা সব থেকে বড় ভুল হয়েছিল, কলেজে এসে পরের দিন বিষয়টা সবার সামনে বেশ বলে ফেলে। সেখান থেকেই ওদের বন্ধুত্বের চিড় ধরে যায়। উনি আরও কিছু কথা লিখেছেন, কিন্তু এটা একটা ইউটিউব চ্যানেল, এখানে সব রকম ধরনের মানুষরা ঘটনা শোনেন। তো আমি চাই না আমার কোনো কথায় কারোর কোনো চিন্তা ভাবনা বা বিশ্বাসে আঘাত লাগুক, তো সেই জায়গাগুলো আমি বাদ দিয়েই যাচ্ছি। তো এতেতে ওদের প্রচণ্ড কষ্ট হয়। আসিফা খুব মনক্ষুণ্ণ হয়। এত শান্তশিষ্ট মেয়েটা খুব মারাত্মক তীব্রভাবে প্রতিবাদ না করলেও ও খুব মানে এক একজন মানুষের ত্যাগ করারও ধরন একরকম থাকে। শুধু চোখে জল ছিল আর ওকে বলেছিল আমাদের এরকম নিয়ম আছে তো জানিস, আমি তো বলেও ছিলাম আমার দিদির বিয়ে হয়ে গেছে। ঠিক আছে, তোর অবাক লেগেছে, আমাকে জিজ্ঞেস করতে পারতিস, আমাকে বলতে পারতিস, এভাবে সবাইকে বলার কি আছে, তোদেরও তো অনেক নিয়ম কানুন আছে। আমরা অবাক হয়ে যাই, তো সেটাকে নিয়ে কি আমরা হাসাহাসি করতে পারি না করা উচিত? তো তনিমা নিজে এবার নিজের ভুলটা হয়তো বুঝতে পেরেছিল, কিন্তু ওর আর করার কিছু ছিল না। আসিফার সঙ্গে বন্ধুত্ব ওখানে প্রায় শেষই ধরে নেওয়া যায়। এবার কলেজের প্রথম দিন থেকে সেই দিন অবধি যেহেতু তেমনভাবে অন্য কোনো বন্ধুত্ব করা হয়নি, আসিফার কতটা কি কষ্ট হচ্ছিল বলা যায় না। তবে তনিমা বলছেন ওর খুব একা ফিল করতে শুরু করলো। কলেজে আর যেতে ইচ্ছা করতো না, মূলত কার সঙ্গে কথা বলবো, যার সঙ্গে কথা বলতাম সেই তো আর আমার পাশে বসে না। একই ক্লাস হচ্ছে, সাবজেক্টের কম্বিনেশনও এক, অথচ সে আমার পাশে বসবে না, কথা বলবে না, কখনো কোনো দরকার হলে আমি একটা নোটসও চাইতে পারবো না। তাহলে আর কি লাভ, কিসের জন্য কলেজ যাব? তো এরকম মনে অনেক কিছু কাজ করতো। তনিমা বাড়িতে গিয়ে কথাগুলোর মাকে বলে, মা বললেন যে না, তোমার যেতে তো তোমাকে প্রথমত বারণ করেছিলাম, তুমি গেছিলে, গেছোই যখন কারোর পরিবারের বিষয় নিয়ে তোমার কলেজে আলোচনা করা তো অত্যন্ত অন্যায় হয়েছে, সেটা তুমি ভুল কাজ করেছো, তুমি তাকে ক্ষমা চেয়ে নাও, ব্যাপারটা শর্ট আউট করে নাও। তো আসিফার সঙ্গে
কথাও বলিয়ে দেয় তনিমা ওর মায়ের সঙ্গে, যে মা যদি ব্যাপারটাকে মেটাতে পারে কেন, আর বন্ধুদের মধ্যে বিষয়টাকে আর মিলমেশ করানো যাচ্ছে না। তো ওদিকে ফোনের অপর প্রান্তে আসিফার মা পুরো বিষয়টা শুনেছিলেন বাড়িতে। তিনি বললেন, না, আপনার মেয়ের আর আমার মেয়ের সঙ্গে বন্ধুত্ব রাখার কোনো প্রয়োজন নেই। এই সামান্য বিষয় নিয়ে যখন সে কলেজে গিয়ে বলে আমার মেয়েকে খুব হেনস্থার শিকার হতে হয়েছে, তো আমাদের পরিবারের নিয়ম আচার অনুষ্ঠান এগুলো নিয়ে বাইরে আলোচনা কেন হবে? অতিথিকে নেমন্তন্ন করে এনেছিলাম কি সে আমার বাড়ির নিন্দামন্দ করবে বাইরে, তার জন্য? তো এরকম নানা রকম মনোমালিন্য ওদের মধ্যে চলতে থাকে। এই সমস্ত কিছু প্রায় 6 মাসের ওপর কেটে যায়। আস্তে 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 যে যার নিজের মতো, কিন্তু ওদের আর অন্য কোনো বন্ধু বা অন্য কোনো গ্রুপের সঙ্গে ওরা যায় না, যে যার মতো আলাদাই থাকে, নিজে আসে, কলেজ যায়, ক্লাস করে, ব্যাস। জানে এই বোধ হয় ভালো। এবার আস্তে আস্তে এই বিষয়টা ওদের অভ্যাসেও দাঁড়িয়ে গেল। কিন্তু কিছু কিছু সময় একটা এমন পরিস্থিতি হতো যে কথা না বললে না, তখন ওই ভাব বাচ্চে কথা হতো আর কি। তো আস্তে 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 ভাব বাচ্চে কথা হতো একটু আধটু, মানে আগের মতো একদম স্পিকটিনট বিষয়টা চলে গেছিল, কথাবার্তাও ফিরে এসেছিল। কিন্তু এরপরে তনিমা একদিন জানতে পারলো আসিফাও নাকি তাকে নিয়ে নানা রকম কথা নাকি অন্য বন্ধু বান্ধবদের বলেছে। কিন্তু এর কোনো প্রমাণ যদিও ছিল না, কারণ ওর না নিজের চোখে দেখেছিল আসিফাকে ওর নামে কিছু বলতে, না কোনো। তো ওই কলেজেই পড়া আরেকটি মেয়ের সঙ্গে তনিমার আলাপ হয়েছিল। এবার একটা কলেজে পড়তে গিয়ে কারোর সঙ্গে আলাপ হবে না, কথা বলবে না, এটা তো বাস্তবসম্মত নয়, কেউই বিশ্বাস করবে না। যে যতই ইন্ট্রোভার্ট হোক, কিছু বন্ধু বান্ধব প্রত্যেকেরই তৈরি হয়। তো সেই মেয়েটির সঙ্গে মেয়েটি একটু অন্যরকম টাইপের, কেমন এলোমেলো চুল বেঁধে, জামা কাপড়ও যেন পরিষ্কার খুব একটা পরিচ্ছন্ন কলেজে পরে আসতো না, কলেজে পড়ার মতন কোনো পোশাক পরে আসতো না। আমি বলছি না যে খুব দামি ঝকমকে পোশাক, সেটা না, পরিষ্কার পরিচ্ছন্ন যেমন একটা ইনস্টিটিউটে যাওয়ার মতন পোশাক কিন্তু সে মেয়েটি পরতো না, যেন মনে হচ্ছে এমনি বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছে, এরকম একটা বিষয় তার চেহারায় ফুটে উঠতো সবসময়। এটা নিয়ে কলেজের টিচাররাও একটু বলতেন যে এ আবার কি, একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তুমি আসবে। তো তাকে দেখে আর 5 জন একটু অ্যাভয়েড করতো। ওর মধ্যে যে কি বিষয়টা ছিল ও বলছে আমি ঠিক ভাষায় বোঝাতে পারবো না, সবার একটু অ্যাভয়েড করার ব্যাপার ছিল। চোখগুলো যেন একটু অস্বাভাবিক, গলায় 2টো বিডসের মালা থাকতো, আর 5 জনের থেকে যেন ওকে একটু আলাদাই লাগতো। তো ও একদিন বলল, তোর এই আসিফার সঙ্গে বন্ধুত্বটাকে কিন্তু আমি জোড়া লাগিয়ে দিতে পারি। এবার ওর বন্ধুত্বটা ওর নিজে ভুল করে ফেলেছে, ইমোশনের বশে হোক বা কৌতূহলের বশে হোক, কলেজে এসে বলে ফেলেছিল কয়েকজনের সঙ্গে, তার সঙ্গে একটা মনোমালিন্য হয়ে গেছে, নিজেও বেশ মনে মনে দুঃখ পাচ্ছে আর কি। তো বন্ধুত্ব হয়ে গেলে ক্ষতিটা কি? বলে হ্যাঁ, বন্ধুত্ব করিয়ে দিতে পারবে কিভাবে? না, আমার একজন আছেন বাড়ির, তিনি খুব ভালো তান্ত্রিক বলতে চাইছে আর কি, তার অনুযায়ী যদি তুই চলিস, ও 1 মাসের মধ্যে দেখবি এই বন্ধুত্ব আর ভাব কোনো দিন চির খাবে না, ও সে গোটা জীবন ধরে চলবে। বলে বাহ, কী করতে হবে? না না, আমি কিছু কিছু জিনিস বলবো, সেগুলো পরপর করে যা। তো প্রথম খুব ছোটোখাটো জিনিসই ওকে বলতো, এটা করবি সেটা করবি, সেগুলো খুবই সামান্য জিনিস, সেগুলো কোনোটাতেই ওর অসুবিধা হয়নি, সমস্যাও হয়নি, সব কিছুই ঠিক ছিল। এরপরে সমস্যাটা হতে থাকে যে নানা রকম জিনিস ওকে জোগাড় করতে বলতো, যেগুলো খুঁজতে বেশ ওকে বেগ পেতে হতো। ও বলছে বেশিরভাগ জিনিসের নামও মনে করে বলতে পারছি না, এত শক্ত নাম। তখন লিখে দিত, আমি সেই সব যে কোনো জায়গাগুলো বলতো যেখানে গেলে পাবি, সেখানে গিয়ে খুঁজতাম, পেতাম, ব্যাস মিটে যেত আর কি বিষয়টা। তো এরকম করে ওর সঙ্গে যা বলতো সেভাবে এইভাবে প্রায় 10-12 দিনের বেশি হয়ে গেছিল, চলছিল। তো বন্ধুত্বরও কোনো ইমপ্রুভমেন্ট দেখছিল না, এদিকে ওর একটু একটু করে খরচাও বেশ বাড়ছিল, বাড়িতে এটা ওটা বলে মাকে টাকাও চাইছিল, জিনিসপত্রও কিনছিল, নিয়ে যাচ্ছিল। মাও ভাবছিল এ আবার কি, এই কলেজে কী ধরনের প্রজেক্ট, এ আবার কীরকম জিনিসপত্র, কোনো জিনিসটা ঠিক পড়াশুনোর প্রয়োজনীয় জিনিস ছিল না সে কোনোটাই।
এত রকম জিনিসটা তনিমার মা কিন্তু ওকে সাবধান করেছিল যে তুই কি কোনো কারোর কথা শুনে কিন্তু কিছু করিস না, কলেজে পড়াশুনো করতে যাচ্ছ, পড়াশুনো করো, বাইরে চলে এসো, কে কি বললো না বললো অত বেশি খোঁজ নিও না। এখানে একটা বিষয় আছে, ওই মেয়েটি যখন বাড়িতে এসে বন্ধুর সঙ্গে কথা বলতো ফোনে, কিছু কিছু কথা ওর মায়ের কানে যেত, তো সেখান থেকে ওর মা একটা অনুমান করে মেয়েকে সাবধান করতেন। পুরোটা ওর মা জানতে পারেনি, জানতে পারলে তো সমস্যা মিটেই যেত। ওর মা কোনোদিনই বলতেন না যে তুমি এরকম করো বা কিছু। তো একদিন একটি ভয়ানক কথা বলে সেই মেয়েটি, বলে শোন, বন্ধুটা তো ছেড়ে দে, তুই একটা কাজ কর, দেখ তনিমা কিছু মনে করিস তো, তোর গায়ের রং তো বড্ড বেশি কালো, তো কলেজ পেরিয়ে গেলে এবার তো তোর বাড়ির লোক বিয়ে দেবে, তো ভালো পাত্র কি তোরা পাবি, একটা কাজ কর না, ভালো মন্ত্র বলে শিখিয়ে দিচ্ছি, এই যে আসিফার যে গায়ে যে রং দেখছিস, এই ধপধপে দুধের মতো রং, ওই রং কিন্তু তোর হতে পারে, দেখবি কত ভালো লাগবে তোকে, তোর আর জীবনে কোনো দুঃখ কষ্ট কোনো কিচ্ছু থাকবে না। অবাক হয়ে গেল, এরকম আবার হয় নাকি? তো যা যা বলেছিল ওর ফুটস্টেপ পরপর ফলো করতে 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 কিছু কিছু বার বাড়িতে ধরাও পড়ে যেত, এলোমেলো কথাও বলতো, কলেজে কিছুদিন যাওয়া ওর মা বন্ধ করে দিয়েছিল। তারপরে একদিন ওর মা সবটা জেনেও গেল যে এইসব কোনো তান্ত্রিকের ভাইঝি বা কোনো তান্ত্রিক পরিবারের মেয়ের পাল্লায় পড়ে আমার মেয়ে যা ইচ্ছা তাই করছে। তো সেই মেয়েটিকেও ফোন করে বেশ করে তার বাড়ির লোকেরা ধমকি টমকি দিল যে এইসব তুমি কী শেখাচ্ছ আমার মেয়েকে, প্রায় এটা ওটা নিয়ে যেতে বলছো, কালো ফর্সা ভগবানের দান, তুমি কি করবে, এর রং ওর গায়ে এসব হয় না কেন, এসব মাথায় ঢোকাচ্ছ কেন, আজে বাজে জিনিস। তো এই সমস্তর পরে বাড়িতে ও একদম প্রমিস করলো যে না, ওই মেয়েটির সঙ্গে আর মিশবো না, আসিফার সঙ্গে আর কথা বলার দরকার নেই, এর সঙ্গেও দরকার নেই, যেমন নিজের মতো যাচ্ছ ক্লাস করো, বাড়ি চলে এসো, এত ঝামেলার মধ্যে তোমার থাকা দরকার নেই, কলেজে এত স্টুডেন্ট আছে, কেউ এসবের মধ্যে পড়লো না, তুমি গিয়ে পড়লে। অদ্ভুত বিষয় হলো আসিফা হঠাৎ করে অসুস্থ হতে শুরু করলো, প্রায় ক্লাস কামাই করতো। যে মেয়েটি শান্তশিষ্ট নম্র স্বভাবের মেয়েটি, খুব মানে যে কদিন ক্লাস প্রচণ্ড বোধহয় মুষলধারে বৃষ্টি বা কোনো বজ্রপাত হচ্ছে এরকম কিছু না হলে কোনো দিন ক্লাস কামাই করেনি, সেই মেয়েটি প্রায় দিন ক্লাস কামায় জানা যেত অসুস্থ, এবং ক্লাসে এসেও যখন আসতো কাশছে, শরীর বেশ খারাপ, এবং চেহারা মুখ চোখ আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছিল, খুবই ওকে দেখে মনে হচ্ছিল যে ভালো রোগে দাঁড়িয়ে গেছে ওর। কিছু ক্লাসের পরীক্ষাও ছিল, একটা সময় গিয়ে সে পরীক্ষাগুলো ওর মিস হয়ে গেল, ক্লাসের মধ্যে এটা নিয়ে একটা খবর হয়ে গেল যে ক্লাসে পরীক্ষা মিস হয়ে যাচ্ছে, ও কী এমন অসুখ করেছে, ওর কি কোনো ভারী অসুখ করেছে। তো বাড়িতে জানা গেল যে না, ওর খুবই বড় ধরনের অসুখ করেছে। তো ওর বাড়ির লোকেরা ওকে নিয়ে সাউথের দিকে কোথাও ডাক্তার দেখাতে গেছে, এবং ওনারা সন্দেহ করছেন ক্যান্সার জাতীয় কিছু হবে হয়তো। তো সুস্থ সবল মেয়েটা হঠাৎ এরকম একটা বিপদে পড়লেও, লেখাপড়া তো শেষ, তার জীবনই হানিরই আশঙ্কা চলে এলো। কিন্তু তনিমার মনের মধ্যে এবার একটা ভয় তৈরি হলো। ও বাড়িতে এসে মাকে, তনিমার সব থেকে প্রথমের একটাই স্বভাব, ও পেটে কোনো কথা রাখতে পারে না, এই বিষয়টাও বাড়িতে এসে ওর মাকে বাবাকে জানালো। মা বাবা তো বেশ ভয় পেয়ে গেল যে ওই মেয়েটির ওইসব কাজের জন্য আবার কিছু হলো না তো, যদিও অসুখ তো ভগবানের দান, সে আর তান্ত্রিককে আর অসুখ দিতে পারে, তবুও মনের মধ্যে ভয় তো একটা থেকেই যায়, সেই মেয়েটির জন্য আবার কিছু হলো না তো, হলে তো মহা পাপ হবে, এ তো মহা সমস্যায় পড়া গেল। এবার এই তনিমার মারা এবার জীবনে যা কোনো দিন করেনি, মেয়ের এই মানে হতবুদ্ধির জন্য তাই করতে হলো। ওনাদেরও কোনো বড় জ্যোতিষী তান্ত্রিকের পরামর্শ নিতে যেতে হলো যে না, এবার একটা ব্যবস্থা করতে হবে, যা আমাদের দ্বারা কোনো ক্ষতি হয়নি তো সেটা জানা বেশি দরকার। তারা বিভিন্ন জ্যোতিষী তান্ত্রিকের কাছে গেলেন, খুব একটা কোনো সদুত্তর পেলেন না। বললো না না, প্রমাণ কি আছে যে আর ওরা কি কে কি কাজ করেছে তো কোনো প্রমাণ হয়নি। তো আস্তে 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 আসিফার সঙ্গে যেহেতু কলেজের বেশিরভাগ কারোর সেভাবে কোনো যোগাযোগ ছিল না, যেটুকু যা কলেজের খবর
যাটুকু সে পাঠাতো বা তার পরিবারের তরফ থেকে পাঠানো হয়েছিল সেটুকুই তারা জানতো। পরে একটা সময় ওদের ওখান থেকে একটি মেয়ে আসতো, সে জানালো যে ওখানে চিকিৎসারত অবস্থাতেই আসিফা মারা গেছেন। এবং এই মারা গেছেন এই কথাটা কিন্তু 2023 সালের না, এটা এবছর 2024-এর ঘটনা। এবং আসিফার মারা যাওয়ার পর তনিমার প্রচণ্ডভাবে ভেঙে পড়ে এবং অদ্ভুতভাবে সেই তন্ত্রবিদ্যা পটীয়সী সেই মেয়েটিকেও আর কলেজে ক্লাস করতে আসতে দেখা যায় না। এবং কলেজের এটা প্রত্যেকটা কলেজেই হয়তো হয়, যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হয় ফাইনাল ইয়ারে যে তারা সবাই একসঙ্গে বাস করে বেরোয় তা না, মাঝখানে অনেকেই কলেজ ছেড়ে দেয়, এটা সব জায়গায় ঘটে। কিন্তু একজন মানুষ মারা গেল আর এই মেয়েটি এইসব কাজ করতো, এও হঠাৎ করে কলেজ ছেড়ে দিল, মানে একে দেখতেও পাওয়া যায় না। পুরো বিষয়টা যেন বেশ তাজ্জব। কলেজে সবার মধ্যে এটা নিয়ে আলোচনা তৈরি হলো যে ওকেও তো আর দেখা যাচ্ছে না, কলেজ টলেজ করে না নাকি, ও কি তন্ত্র সাধনায় যোগ দিয়েছে, ও আর লেখাপড়া করে কি করবে। ওকে নিয়ে এমনি কেউ খুব একটা পছন্দ করতো না, তো ও আসছে না দেখে, এবং ওর হাত ফাত এত নোংরা, ও টিফিন খেতে বসতো, সামনে কেউ বসতো না, তো না এলে বেশ সবাই বেশ আনন্দই পেলো আর কি, যাক গিয়ে ও আসছে না, ভালো হয়েছে, ওকে আর সহ্য করতে পারি না আমরা। তো এরকম একটি সিচুয়েশানে ওই মেয়েটি মারা যাবার প্রায় মাস তিনেক বাদে থেকে তনিমার ডান হাতের কবজির কাছে একটা সাদা দাগ তৈরি হলো। তো ভালো ভালো ডাক্তার দেখানো হলো। প্রথমে তো বললো, অনেকে বলেছিলেন তেমন কিছু না, ছুলি জাতীয় কিছু হবে। তো আস্তে আস্তে যখন যেটা বাড়তে লাগলো আর কারোরই বুঝতে অসুবিধা হলো না সেটা কি, সেতিতে দাঁড়িয়ে গেল। বলছে এই কয়েক মাসের মধ্যে দুটো হাতে আঙুলগুলো 5টা 10টা আঙুলে পুরো সেতি ছড়িয়ে গেছে এবং শরীরের অনেক জায়গা সাদা ছোপ 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 দাগ তৈরি হয়েছে। যে খারাপ বুদ্ধি সেই মেয়েটি দিয়েছিল যে ওর রূপ তুই পেলে তোর বিয়ে শাদি কোনো চিন্তাই থাকবে না, তোর মা বাবা হিল্লে হয়ে যাবে, সেই গায়ের কালো রঙের জন্য যে হীনমন্যতা ছিল সেই রং তো আর পাওয়া হলো না। হ্যাঁ, সাদা রং বোধহয় পেল, এমন ভয়ঙ্করভাবে পেল, এটা না পেলে বোধহয় ভালো হতো। আসিফার আত্মা বোধহয় যেখানেই থাকুক হয়তো হাসছে মুচকে, যেইভাবে হয় না কোনো খারাপ উপায়ে কোনো, আর শরীরের রং তো ভগবানের দান, রঙে থেকে এসে যায়, ভালো মনের মানুষ হওয়াটা বড় কথা। তো তনিমা দেবী নিজে ঘটনাটা পাঠিয়েছেন, সব থেকে বড় কথা। আরও একবার বলে দিচ্ছি, নামগুলো কিন্তু প্রত্যেকটি চেঞ্জ করে দেওয়া হয়েছে। তিনি বলছেন যে আজ আমিও আর কলেজে যাই না, আমার সেই বান্ধবী মারা গেছে এবং যাকে নিয়ে এত সমস্যা সে কলেজ ছেড়ে দিয়েছিল, তখন আমি কলেজে পড়ছিলাম, আমার ফাইনাল ইয়ারটাই বাকি রয়ে গেছিলো, জানি না পরে পরীক্ষা দেবো বা কিছু করবো কিনা, আমার আর কোনো এখন প্ল্যান নেই। শুধু আমার সারা শরীরের সেতি দেখে আমার বাড়ির লোক বলে পাপের ফল। প্রত্যেকেই বাড়িতে আমাকে অপছন্দ করে, বড় গ্লানিতে অপরাধ বোধে ভুগছি, তোমাদের সঙ্গে শেয়ার করে মনটা হালকা করলাম। যেখানে উনি নিজেই নিজের অপরাধ স্বীকার করছেন, অজান্তে হলেও অপরাধ যখন করেইছেন, এরপর আর সত্যি কিছু বলার থাকে না। ঘটনাটা একদম অন্যরকম, পাঠ করতে গিয়েও অন্যরকম একটা ফিলিংস হচ্ছে যে কলকাতার এত কাছের একটা ঘটনা এবং রিসেন্ট হয়ে যাওয়া একটা ঘটনা। থ্যাংক ইউ সো মাচ, এরকম নিত্য নতুন ঘটনা আমাদেরকে আপনি এভাবে আপনারা দিচ্ছেন, আপনি বা আপনারা, তার জন্য প্রতিদিন আমি অলৌকিক জোনের প্রতিটা এপিসোডকে এগিয়ে নিয়ে যেতে পারছি। আপনাদের কাছে ধন্যবাদ জানানোর ভাষা নেই। এরপর সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশনে। কমেন্ট করেছেন অসীম সাঁতরা, বরানগরের ঘটনাটাই লিখেছেন, গল্পটা সুন্দরভাবে বলার জন্য মনে হলো যেন সামনে দেখলাম, ভয়েসটা খুবই সুন্দর, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। তবে এটা গল্প না অসীমবাবু, এটা সম্পূর্ণ সত্যি ঘটনা। সুমন সোম বলেছেন আপনি খুবই ক্লিয়ার অনেস্ট কথা বলছেন। হ্যাঁ নিশ্চয়ই, যেটুকু আমাকে জানায় যারা ঘটনা পাঠান, আমি চেষ্টা করি কোনো কিছু ঢাকা চাপা দিয়ে বাদ রেখে না বলতে, যাতে লোকেদের মনে অন্যরকম কোনো প্রভাব না পড়ে। সৌমেন পাল লিখেছেন বাতাইটা নদিয়া, তিনি মুর্শিদাবাদে ঘটনাটায় কমেন্ট করেছেন।
গুরুপদ দে লিখেছেন অসাধারণ, ভেরি নাইস। বরানগরে ঘটনাটা লিখেছেন মীনা দাস, লিখেছেন খুব ভালো লাগলো। স্বপ্না বণিক লিখেছেন গল্পটা ভালো লাগলো কিন্তু একটা ভুল আছে, বললো 1 মাস পরে, কি করে হয় 15 দিনের শ্রাদ্ধ বলছে। আসলে 15 দিন 1 মাসের এটা শ্রাদ্ধ 15 দিনে হয়তো, এটা আমার ধারণা, কারণ ন্যাচারালি আমি তো ওখানে স্পটে ছিলাম না, হয়তো ওনার সঙ্গে 1 মাস বাদে কথা হয়েছে তাই জন্য উনি 1 মাসের কথাটা বলেছেন। বা অনেক সময় অনেকে থাকে যে বলতে চায় এক, লেখে আর এক রকম, সেখান থেকেও এরকম ভুল হতে পারে, তো দুটোই হতে পারে। আত্মা পান্ডে লিখেছেন হতে পারে উনি খুব সৎ মানুষ ছিলেন। কেনারাম মিশ্রা লিখেছেন এরকম ঘটনা অনেক জায়গায় ঘটেন। মলয় শাহ লিখেছেন বরানগরের ঘটনায় রাবিশ। আচ্ছা, বেশ। স্বপন ঘোষ এরকম ঘটনা ঘটতেই পারে, আমি ভুক্তভোগী। বিশ্বাস হওয়া না হওয়া অন্য জায়গায়, রাবিশের কি আছে বুঝতে পারলাম না। উনি তো কারোর কোনো ক্ষতি করেননি, ফল কিনতে পারেননি, তাই জন্য একজন মৃত ব্যক্তি আত্মা একজন ফলওয়ালার কাছে ক্ষমা চেয়ে গেছেন, এতে রাবিশের কি আছে মলয়বাবু বুঝতে পারলাম না। ভাস্কর মজুমদার ইট মাস্ট হ্যাপেন, ইটস ট্রু। দোলন ঘোষ লিখেছে এরকম ঘটনা আমার জীবনেও ঘটেছে, মনে হয় কেউ বিশ্বাস করবেন না, তবে এই ধরনের ঘটনা ঘটে। রাজা দে লিখলেন জয় মা তারা, মা সবার মঙ্গল করুন। আপনাদের প্রত্যেককে অজস্র ধন্যবাদ। যারা আপনারা ঘটনা পাঠাতে চাইছেন তাদের জন্য বলে দিই, আপনারা আমাদের মেল করতে পারেন alaukikzone310@gmail.com, অথবা আমাদের ফেসবুক পেজকে ফলো করে ঘটনা পাঠিয়ে দিতে পারেন। আজ এখানে শেষ করলাম বন্ধুরা, আবার ফিরে আসবো আগামী পর্বে। ভালো থেকো, শুভরাত্রি।